আমরা সবাই অডিটোরিয়ামে গিয়ে দেখি রুমের অবস্থা একদম খারাপ, আর রুমের মাঝখানে রুদ্র আর তার দল বসে আছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এগুলো এদেরই কাণ্ড। আমার রাগ একদম সপ্তম আসমানে উঠে গেল, কারণ আমি অগোছালো জিনিস দেখতে পারি না। রুষা বলল, কী অবস্থা করেছে এই রুমের? মেঘ বলল, একটু পরে স্যাররা আসবে, এসে যদি দেখে এই অবস্থা তখন কি হবে? আমি বললাম, আচ্ছা চলকে জিজ্ঞাসা করি এই অবস্থা কী করেছে। বিশাল বলল, চল। ভাবিন বলল, চল। তারপর আমরা সবাই রুদ্রের কাছে গেলাম। ওরা আমাদের দেখেও না দেখার ভান করলো। আবার রিধি মেয়েটা রুদ্রের সাথে চিপকে আছে, যা আমার রাগকে আরও বাড়িয়ে দিচ্ছে। রাগে আমার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। বিশাল আর ভাবিন আমার চোখ মুখ দেখে ভয় পেয়ে গেল। রুষা বলল, ও রুমের এই অবস্থা করেছে কে? রাজ বলল, আমরা করেছি। কেন? মেহেক বলল, তাড়াতাড়ি পরিষ্কার করো, একটু পরে স্যাররা চলে আসবে। রিধি বলল, পরিষ্কার তো করবে তোমরা। আমি বললাম, তাই নাকি? রিধি বলল, অবশ্যই। ঘাবড়ে গিয়ে বলল। আমি বললাম, ও আচ্ছা। এই বলে আমি রুদ্রের কাছে গেলাম। আমি বললাম, তা আপনি কি বলেন, পরিষ্কার কি আমরাই করব? রুদ্র বলল, অবশ্যই। আকাশ বলল, ফারিয়া এত সহজে মানার মেয়ে না, মনে মনে নিশ্চয়ই কিছু পাকাচ্ছে। বিশাল বলল, জানো এত শান্ত আছে, তার মানে নিশ্চয়ই বড় কোনো ধামাকা হবে। ফিস ফিস করে ভাবিনের কাছে বলল। ভাবিনও ফিস ফিস করে বলল, আমিও তাই ভাবছি। উষা বলল, ভাইয়া এসব কি বলছো? মেহি কিছু বললো না। আমি এবার রুদ্রের কাছে গেলাম, তারপর রুদ্রের কানের কাছে গিয়ে বললাম, তা আকাশ ভাইয়া ছাড়া আর কেউ কি জানে যে তুমি মানুষটা ভ্যাম্পায়ার? ফিস করে বলল। রুদ্র আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি বাঁকা হেসে বললাম, এইভাবে তাকাচ্ছেন কেন রাজামশাই? আপনারে তো রানী আমি। এক চোখ মেরে আমি বললাম, আমার দিকে এইভাবে তাকিয়ে না থেকে পুরো রুম তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো জানো। রুদ্র আমার দিকে অসহায় মুখ করে তাকিয়ে আছে। আকাশ ভাইয়া রুদ্রের এই ফেস দেখে মুচকি মুচকি হাসছে। বিশাল, ভাবিন, রুষা আর মেহেকও হাসছে। আমি এবার জোরেই বললাম, তা রুদ্র ভাইয়া, আমরা তাহলে এসব কিছু পরিষ্কার শুরু করে দিই। রুদ্র বলল, থাক, তোমাদের আর করতে হবে না, আমরাই করব। দাঁতে দাঁত চেপে বলল কথাটি। তারপর আমার কাছে এসে ফিসফিস করে বলল, রাতে সব শোধ তুলব। যাই হোক, শেষ পর্যন্ত স্বীকার করলে যে তুমি আমার রানী। আমি বললাম, ভ্যাম্পায়ার রাজার রানী। বিশাল আর ভাবিন আমার দিকে ব্রু কুচকে তাকিয়ে আছে। আমি বুঝতে পেরে ইশারে বললাম যে পরে সব বলবো। রুষা আর মেহেক আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। রাজ বলল, রুদ্র, এইসব কিছু আমরা করব? রুদ্র বলল, চল কাজে লেগে পড়ি। আমি বললাম, তা আপু ভাইয়ারা ভালো করে পরিষ্কার করবা। রুদ্র আমার দিকে রাগে চোখে তাকালো। আমি বললাম, আসি আমরা। এই বলে আমরা চলে আসলাম। এসে আমরা সবাই হাসতে হাসতে শেষ। আমি বললাম, কি কেমন দিলাম? রুষা বলল, একদম। বিশাল বলল, যা দিলি না। মেহেক বলল, এই আমার না খুব ক্ষুধা লাগছে, চল খেয়ে আসি। বিশাল বলল, জানো তোরা যা, আমার আর ভাবিনি একটু কাজ আছে। আমি বললাম, আচ্ছা যা তোরা। রুষা বলল, চল ক্যান্টিনে যাই। মেহেক বলল, এই বলি আমরা ক্যান্টিনে চলে আসলাম। আমি শুধু একটা কফি দিতে বললাম, আর রুষা আর মেহেক কতগুলো খাবার অর্ডার করলো। ওদের খাওয়া দেখে আমি অবাক। আমি আর কিছু না বলে কফি খেতে লাগলাম। রুষা বলল, পাস্তাটা যা হয়েছে না মামা, কি বলবো। মেহেক বলল, যা বলেছিস, বলে আবার খেতে শুরু করেছে। আমি বললাম, আচ্ছা তোরা ভ্যাম্পায়াররা যে এত খাস, তোদের কোনো ক্ষতি হয় না? কফির দিকে তাকিয়ে বলল। আমার কথা শুনে মেহেক আর রুষার মুখ থেকে খাবার পড়ে গেল, আর তারা কাশতে লাগলো। আমি তাড়াতাড়ি পানি দিলাম। রুষা বলল, তুই কি করে জানলি? মেহেক বলল, তুই কি করে জানলি? আমি বললাম, আমাকে কি তোদের গাধা মনে হয়? তোরা কেন বারবার ভুলে যাস আমি লন্ডনের টপ বিজনেসম্যানদের বোন? ওদের কিছু বুদ্ধি তো আমার মাথায় থাকতেই পারে। রুষা বলল, তা কীভাবে বুঝলি? আমি বললাম, তা না হয় অজানাই থাক। তারা আর কিছু বলল না। অন্যদিকে রুদ্র তার জীবনে এত কাজ আগে কখনোই করেনি। সবারই অবস্থা খারাপ, কারণ তারা সবাই আগে কখনো এত কাজ করেনি। রুদ্র বলল, এই মেয়ে তো খুব ভয়ানক, আমি কি করে এই মেয়েকে সামলাবো? সবাই কোমরে হাত দিয়ে বসে পড়ল। অনিল বলল, সব হয়েছে রুদ্রের জন্য। রিধি বলল, এইসব কাজ কোনোদিন করিনি।
নীলা বলল, যা বলেছিস। রাজ বলল, আর পারতেছি না। সাদ বলল, যা বলেছিস। আকাশ বলল, বসে থাকলে চলবে না, দেখ এখনো কোনো কাজই হয় নাই। রুদ্র বলল, তোরা সবাই বেশি বেশি করছিস না। রাগীভাবে তাকিয়ে বলল। রুদ্রের রাগে চোখ দেখে সবাই কোনো কথা না বলে চুপচাপ কাজে লেগে পড়ল। রুদ্র কোনো কথা না বলে কোমরে হাত দিয়ে ঝাড়ু দিতে লাগলো। রুদ্র বলল, আমাকে মজা দেখানোর মজা তোমাকে বোঝাবো আজ রাতে, ফাজিল মেয়ে একটা। বিশাল আর ভাবিন কিছুক্ষণ পরে এসে আমাদের সাথে বসলো। আমি তাদের জন্য নুডলস অর্ডার দিলাম। তারপর আমি ইশারে জিজ্ঞাসা করলাম যে কাজ হয়েছে কিনা। ওরাও ইশারা বললো যে হয়েছে। আসলে বিশাল আর ভাবিন পুরো ক্যাম্পাস দেখতে গিয়েছিল যে কয় জায়গায় দিয়ে বের হয়ে যায়। এরপরে সবগুলো পরিত্যক্ত জায়গা দেখে এসেছে। তারপর কোনো কোনো জায়গায় সিসি ক্যামেরা আছে সেগুলো দেখতে গিয়েছিল। তারপর প্রত্যেক জায়গায় ছোটো ছোটো ক্যামেরা লাগিয়েছে যাতে করে সব কিছু আমরা দেখতে পাই। আমি বললাম, আচ্ছা ওরা কি পরিষ্কার করতে পেরেছে? বিশাল বলল, আচ্ছা এবার তো আমাদের বল যে তোরা আর রুদ্রের মধ্যে কী চলছে। ভাবিন বলল, বল। রুষা বলল, বল বল, আমরাও আবার শুনি। মেহেক বলল, আমিও শুনবো। আমি বললাম, আচ্ছা আমি বলছি। তারপর আমি বিশাল আর ভাবিনকে সব বললাম, শুধু মায়ের কথাটা ছাড়া। কারণ ওরা যদি জানে যে রুদ্র আমাকে এভাবে মেরেছে তাহলে রুদ্রর সাথে অনেক বড় ঝামেলা করে ফেলবে। আর রুদ্রর রাগ সম্পর্কে যেহেতু আমি অবগত, আর যেহেতু ও একজন ভ্যাম্পায়ার কিং, সুতরাং বিশাল আর ভাবিন কখনো তার সাথে পেরে উঠবে না। তাই ওদের কথা ভেবে আমি বললাম না। আমার গল্পের অর্ধেক কাহিনী শুনে রুষা আর মেহেক রুদ্রের কাছে গেল। তারপর আমি বিশাল আর ভাবিনকে পুরো কাহিনী বললাম। পুরো কাহিনী শোনার পর বিশাল আর ভাবিন আমাদেরকে হা হয়ে তাকিয়ে আছে। তারপর জোরে জোরে হেসে দিল আর বলল, যেই মেয়ে কোনো ছেলে প্রপোজ করলে তার হাত পা ভেঙে দেয়, সেই মেয়ে কিনে এত কিছু সহ্য করলো, ভাবা যায়? ভাবিন বলল, এটা মজা করার বিষয় না। রুদ্র যে একটা ভ্যাম্পায়ার, তুই সেটা জেনেও কীভাবে ভালোবাসলি? বিশাল বলল, আর তুই কীভাবে বুঝলি যে রুদ্র ভ্যাম্পায়ার? আমি বললাম, রুদ্রের দুইটা সরু দাঁত, তার চোখের কালার, এরপর তার হিংস্রতা দেখে আমি বুঝতে পারি। আর তোরা তো জানিস যে আমি ভ্যাম্পায়ারদের নিয়ে অনেক গবেষণা করি, তাই আমার বুঝতে বেশি সময় লাগে না। আর দুইটা বিষয় থেকে আমি পুরোপুরি শিওর হলাম যে রুদ্র ভ্যাম্পায়ার। বিশাল বলল, কি সেই বিষয়? আমি বললাম, আমাদের বাড়িতে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও রুদ্র অনায়াসে আমার রুমে চলে আসে, এরপর চোখের পলকে গায়েব হয়ে যায়। আর আমি যখন রুদ্রের মানে কথা খানকে এসব ব্যাপারে জিজ্ঞেস করলাম, তখন তিনি খুবই শান্তভাবে আমাকে বললেন যে আমাকে পরে সব কিছু বলবে। ঠিক তখন আমি শিওর হলাম যে আমার সন্দেহ ঠিক। রুদ্রের পরিবারের সবাই ভ্যাম্পায়ার, শুধু ভ্যাম্পায়ার না, ভ্যাম্পায়ার রাজার বংশ। বিশাল বলল, যদি রুদ্র কখনো তোর কোনো ক্ষতি করে দেয়? আমি বললাম, করবে না, কারণ আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে। বিশাল বলল, আর আমাদের তোর প্রতি বিশ্বাস আছে। ভাবেন বলল, ভাইয়ারা জানে? আমি বললাম, হয়তো জানে, আবার হয়তো জানে না। বিশাল বলল, তার মানে রুষাও ভ্যাম্পায়ার? আমি বললাম, শুধু রুষা না, মেহেকও ভ্যাম্পায়ার। আমি ভাবিন বলল, কি বলছিস সেগুলো? আমি বললাম, বিশাল বলল, তার মানে বড় ভাইও একটা ভ্যাম্পায়ারের প্রেমে পড়েছে? আমি ভাবিন বলল, বাহ বাহ বাহ, তোরা দুই ভাই বোন ভ্যাম্পায়ারের প্রেমে পড়লে শেষ পর্যন্ত। আমি বললাম, হয়েছে, এবার চল গিয়ে দেখি ওইদিকে কি হচ্ছে। ভাবিন বলল, না রে, তোরা থাক, আমি বাসায় যাই। বিশাল বলল, আমিও যাব, আজকে অনেক কাজ করে ফেলেছি, তাই আর ভালো লাগতেছে না। আমি বললাম, অলসের দল, যা ভাগ করতে। বিশাল বলল, আজকে যাই বল, আর শক্তি নেই। ভাবিন বলল, আমরা আসি জানু। আমি বললাম, আচ্ছা যা। বিশাল বলল, রাতে আমরা রুদের ব্যাপারে কথা বলবো। আমি বললাম, এই বলে বিশাল আর ভাবিন চলে গেল। আর আমি রুদের কাছে গেলাম। গিয়ে দেখি সবাই পরিষ্কার করে, সবাই ক্লান্ত হয়ে কোমরে হাত দিয়ে বসে আছে, আর রুষা আর মেহেক সবাইকে পানি খাওয়াচ্ছে। আমি গিয়ে জোরে জোরে হেসে দিলাম। রুদ্র আমাদেরকে রাগীভাবে তাকিয়ে আছে, আর সবাই অসহায় মুখ করে তাকিয়ে আছে। রুদ্র এবার উঠে আমার হাত ধরে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে আসলো। রুদ্র বলল, তা রানী সাহেবা, খুব তো হাসছিলে, এখন হাসো। আমার হাসি এবার মিলিয়ে গেল। আমি এবার বুড়োগুচকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, এখানে আমাকে এভাবে নিয়ে আসার মানে কি? গম্ভীর সুরে বলল। রুদ্র বলল, মানে খুবই সোজা, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি? আমি বললাম, দেখুন, আমার অনেক কাজ আছে, আমি আসছি। আমি চলে যেতে নিলে রুদ্র আমার হাত ধরে তার কোলে বসিয়ে দিল। তারপর আমার চুলের মধ্যে নাক ডুবিয়ে বলল, তোমার চুলের গন্ধ এত সুন্দর কেন? আমি বললাম, আমি যে ডাব শ্যাম্পু ব্যবহার করি তাই। আমার এই কথা শুনে রুদ্র আমার দিকে রাগীভাবে তাকালো। রুদ্র বলল, দিলে তো মুডের 12টা বাজে, যাও এবার তো তোমাকে শাস্তি পেতেই হবে। ভাবছিলাম একটু রোম্যান্স করবো, কিন্তু তা আর হলো না, তাই এবার শাস্তি ভোগ করো।
আমি বললাম কি শাস্তি? রুদ্র বলল বেশি কিছু না, আমার হাত পাগুলো টিপে দিবে। আমি বললাম আচ্ছা, কিন্তু তার জন্য তো আমাকে আপনার কোল থেকে উঠতে হবে। রুদ্র বলল ঠিক আছে। যেই না রুদ্র আমাকে ছেড়ে দিল, আমি এক দৌড় দিলাম। রুদ্র কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তারপর বাঁকা হেসে বলল, যাও যাও, এখন তো ছাড়া পেয়ে গেলে, কিন্তু রাতে কি হবে? অন্যদিকে বাংলাদেশ এয়ারপোর্ট, সে অজানা লোকটি বলল, অনেক বছর পর আজকে দেশে আসলাম। লোকটি বলল, স্যার গাড়ি চলে এসেছে, চলুন। অজানা সেই লোকটি বলল, চল। তারপর আরেক লোকটি বলল, স্যার আমরা এখন কোথায় যাব? সে বলল, চলো আমাদের বাড়িতে চলো। লোকটি বলল, ওকে স্যার। তারপর অজানা আর লোকটা গাড়িতে উঠে চললো। আর সে বলল, আচ্ছা ভার্সিটিতে নতুন কোনো স্টুডেন্ট আসছে নাকি, একটু খোঁজ না হতো? লোকটি বলল, জি স্যার। অজানা সে লোকটি বলল, যে বা যারা আমার সাথে পাঙ্গা নিয়েছে তাদের তো আমাকে ধরতেই হবে। কে হতে পারে এরা? অনেক চালাক, না হলে প্রিন্সিপালকে এত সুন্দরভাবে মেরে ফেলতে পারতো না। আমাকে জানতেই হবে কারা এসব করছে। লোকটি বলল, স্যার খবর নিয়েছি, বিশাল ভাবিনার সৃষ্টি নামে 3জন নতুন এসেছে। অজানা সেই লোকটি বলল, সৃষ্টি নামটা কেমন জানে চেনা চেনা লাগছে। লোকটি বলল, স্যার এটা একটা কমন নাম, আপনি মনে হয় কোনো জায়গায় শুনেছেন। অজানা সে লোকটি বলল, হতে পারে। শোনো, 3জনের উপরে নজর রাখো। লোকটি বলল, আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বড় ভাইয়ের রুমে গেলাম। গিয়ে দেখি ভাইয়া মা বাবার ছবি নিয়ে বসে আছে। আমি গিয়ে ভাইয়ার পাশে বসলাম, তারপর ভাইয়ার কাঁধে মাথা রাখলাম। আমি বললাম, মন খারাপ করছে বাবা মার জন্য? বড় ভাই বলল, না রে পাগলি, তোরা থাকতে আমার মন খারাপ হতেই পারে না। আমি কিছু না বলে মুচকি হাসলাম। আমি বললাম, ভাই একটা কথা জিজ্ঞেস করব? বড় ভাই বলল, পারমিশন নেওয়া কবে থেকে শুরু করলি? আমি মুচকি হেসে বললাম, আচ্ছা ভাইয়া, তুমি কি আমাদের সম্পর্কে আমাদের দিকে কিছু লুকাচ্ছ? ভাইয়া আমার কথায় থতমত খেয়ে গেল। তারপরও নিজেকে সামলে নিয়ে বলল, হঠাৎ এই কথা বললি যে? অনেকটা ঘাবড়ে গিয়ে বলল। আমি বললাম, না আসলে মাঝে মধ্যে আমার না কেমন জানি লাগে, মনে হয় আমি কোনো ভিন্ন জগতে আছি। মাঝে মধ্যে আমার না রক্ত দেখলে কেমন কেমন জানি লাগে, মনে হয় আমি মানুষ না। বড় ভাই বললো, কি বলছিস এসব? আমাকে আগে বলিসনি কেন এসব? ভয় পেয়ে উত্তেজিত গলায়, শুধু মিষ্টির না, আমারও এমন হয় ভাইয়া। আমরা দরজার কাছে দাঁড়িয়ে দেখি ছোট ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া এবার আমাদের সাথে এসে বসলো। আমি বললাম, আমাদের সব কিছু বলো ভাইয়া, আমার মনে হচ্ছে আমরা কোনো সাধারণ মানুষ না। ছোটো ভাইয়া বললো, প্লিজ ভাই আমাদের কাছে কিছু লুকিও না। বড় ভাইয়া বললো, শোন তাহলে। এই বলে ভাইয়া বলতে শুরু করলো। বড় ভাইয়া বলল, আমরা 3 ভাই বোন মানুষ, কিন্তু পুরা মানুষ না। আমরা অর্ধেক মানুষ আর অর্ধেক ভ্যাম্পায়ার। আমাদের মা ভ্যাম্পায়ার ছিল আর বাবা মানুষ ছিল, তাই আমরা অর্ধেক মানুষ আর অর্ধেক ভ্যাম্পায়ার। তাই তোদের মতো আমারও এমন হয়। আমি আর ছোটো ভাইয়া অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছি। ছোটো ভাইয়া বলল, তুমি এসব কথা আমাদের বলো নাই কেন? আমি বললাম, তুমি কেন আমাদের থেকে এসব কথা লুকালে? বড় ভাই বলল, আমি তোদেরকে আর কিছুদিন পরে এমনিতেই বলে দিতাম। ছোট ভাইয়া বলল, তাহলে কি আমরা কোনো মানুষকে বিয়ে করতে পারবো না? এই কথা শুনে আমি আর বড় ভাইয়া হেসে দিলাম। বড় ভাইয়া বলল, তা তোর কি কোনো মানুষ মেয়েকে পছন্দ হয়েছে নাকি? আমি বললাম, আমি মনে হয় জানি। ছোট ভাইয়া আমার দিকে রাগীভাবে তাকিয়েছে, কিন্তু আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছি। বড় ভাইয়া বলল, তা শুনি কে সেই মেয়ে? আমি বললাম, ভাইয়া তুমি চেনো না তাকে? ছোট ভাইয়া বলল, তুই থামবি? আমি বললাম, তুমি চুপ থাকো ভাইয়া, আমাকে বলতে দাও। বড় ভাইয়া বলল, তাই? আমিও চিনি। তা কে সে রমণী? আমি বললাম, রুষা। ছোট ভাইয়া কিছু না বলে নিচের দিকে তাকিয়ে বসে আছে। বড় ভাইয়া অবাক হয়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বড় ভাইয়া জোরে জোরে হেসে দিল। ছোট ভাইয়া কিছুতেই বুঝতে পারলো না। বড় ভাই বলল, তাহলে ঠিক আছে। আমি বললাম, একদম, কারণ রুষাও তো ভ্যাম্পায়ার আর মেহেকও। 2 ভাইয়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বড় ভাইয়া বলল, তুই এসব জানলি কী করে? ছোট ভাইয়া বলল, তুই জানলি কী করে? আমি বললাম, মানে ওই আর কি। অনেকটা ঘাবড়ে গিয়ে বলল। বড় ভাইয়া বলল, কীভাবে জানলি সেটা বল। আমি অসহায়ভাবে তাদের দিকে তাকালাম। ছোট ভাইয়া বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, তাড়াতাড়ি বল। তারপর আমি অনিচ্ছা সত্ত্বেও ভাইয়াদেরকে সব বললাম, শুধু রুদের অত্যাচারের কথা আর রাতে আসার কথা ছাড়া
আর সব বললাম। আমার কথা শুনে বড় ভাই মুচকি হাসলো আর ছোট ভাই অবাক হয়ে তাকিয়ে রইল। বড় ভাই বলল, আমার টুকুও বড় হয়ে গিয়েছে। কি সুন্দর রুদ্রের অত্যাচারের কথাগুলো আমাদের কাছে লুকিয়ে গেল। কিন্তু আমার বোনকে মারার শাস্তি আমি তোমাকে দেবই, কিন্তু সেটা এখন না। আমার বোন আমার কলিজার টুকরো, সেই কলিজার টুকরোকে তুমি ব্যথা দিয়েছো, আর তার শাস্তি তোমাকে পেতেই হবে। আর সেই শাস্তি আমি তোমাকে সরাসরি দেব না। বোনকে কষ্ট দিলে যে ভাইয়ের কতটা কষ্ট হয় তা তুমি এবার বুঝবে। এখন শুধু তোমার বোন আর আমার বিয়ে হওয়ার অপেক্ষা। আমি বললাম, বড় ভাই কী ভাবছো? বড় ভাই বলল, কিছু না। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমোতে যা। আমি আর ছোটো ভাইয়া চলে আসলাম। আমি এসে আমার রুমে ঘুমিয়ে পড়লাম। রুদ্রের কথা মনে পড়লো না আমার। রাত 3:30। রুদ্র আমার রুমে এসে আমার মাথার কাছে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু অবাক করার কারণ হচ্ছে, আজ আমার ঘুম ভাঙলো না। রুদ্র বলল, আজ তোমাকে আমি মন ভরে দেখব ময়না পাখি। আজ তুমি আর ঘুম থেকে উঠবে না। আচ্ছা ময়না পাখি, তুমি এত সুন্দর কেন? যেন ভাবছিলাম আজকে তোমাকে শাস্তি দেব, কিন্তু না, আজকে কেন জানি তোমাকে সারাক্ষণ দেখতে ইচ্ছে করলো। তাই তো আজকে তোমার ঘুম না ভাঙিয়ে তোমার দিকে তাকিয়ে আছি। আমার তো মন চাইছে তোমাকে এইভাবে দেখতে থাকি। কেন বলো তো, তুমি আমার জীবনে আগে আসলে না? রুদ্রার কোনো কথা না বলে আমার কপালে ঠোঁট চুইয়ে দিল। তারপর আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে থাকতে লাগলো। তাকিয়ে থাকতে থাকতে রুদ্র কখন জানি ঘুমিয়ে গেল। খানবিলা। আরমান বলল, আমি তোমাকে বলেছিলাম না, নিহাল রুদ্র ওই দিন রাতে ফারিয়ার উপর অনেক অত্যাচার করেছিল, আর তার শোধ ফারিয়ার ভাইয়ারা নেবে। নিহাল বলল, আমারও এমন সন্দেহ হচ্ছিল, কারণ ফারিয়া তার দুই ভাইয়ের খুবই আদরের। কথা বলল, তা এখন কি করব? ফারদিন কথা শুনে তো আমি কিছুই বুঝতে পারলাম না। আরমান বলল, বুঝেও আর কিছুই করতে পারবো না, কারণ ওরা 3 ভাই বোন অর্ধেক মানুষ হলেও তাদের ক্ষমতা অনেক। এখন কথা হচ্ছে, ওরা কিভাবে জানলো আমার বড় ভাইয়ার মনের কথা? কি তাই তো? শুনুন তাহলে। রুদ্রের দাদু ভাই, রুদ্রের বাবা আর রুদ্রের মায়ের কাছে একটা আয়না আছে। ওই আয়নাতে আমরা 3 ভাই বোন কী করছি, মনে মনে কী বলছি, তারা সব শুনতে পায়। আর এইভাবেই তারা আমার ভাইয়াদের মনের কথা জানতে পারলো। এবার সব কিছু মনে করি ক্লিয়ার হয়ে গেছে। সকালে আমি উঠে দেখি 9টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে এসে রেডি হয়ে নিলাম। আজ আমাদের ভার্সিটিতে প্রোগ্রাম আছে, আর তাই আমি আজকে শাড়ি পরে যাব। কিন্তু কাহিনী হচ্ছে, আমি শাড়ি পরতে পারি না। আমি বললাম, কী করবো এখন? পাইসি চাচিরে বলি, চাচি পরাইয়া দিতে পারবে। যেই ভাবে সেই কাজ। আমি চাচিকে আমার রুমে আসতে বললাম। চাচি আমার রুমে এসে দেখে আমি শাড়ি হাতে নিয়ে বসে আছি। আমার এই অবস্থা দেখে চাচি হেসে দিল। আমি বললাম, হাসো হাসো, আরও ভালো করে হাসো। চাচি বলল, কই হাসলাম? আমি বললাম, নাও তাড়াতাড়ি করো। চাচি বলল, আচ্ছা দাও আমি পরাই দিই। চাচি আমাকে খুব সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিল। তারপর আমি মাঝখান দিয়ে সিধা করে একটা খোপা করলাম। তারপর হালকা সাজ দিলাম আর খোপায় কাজরা পরলাম। একদম বাঙালি সাজ সেজেছি। আজকে আমি লাল কালারের সুতির শাড়ি পরেছি। চুলগুলো মাঝখান দিয়ে সিঁথি করে খোপা করে তার মধ্যে সাদা বেলি ফুলের কাজরা দিলাম। কানে বড় সিলভার কালারের দুল পরলাম, গলায় কিছু দিলাম না। চোখে কাজল আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক, আর 2 হাত ভর্তি লাল চুড়ি পরলাম। কালো কালারের ব্লাউজের সাথে লাল কালারের শাড়িটা সেই লাগছে। আমাকে দেখে চাচি আমার কানের নিচে কালো টিকা লাগিয়ে দিল আর বলল, চাচি, যা লাগছে না তোমাকে, অনেক সুন্দর লাগতেছে। তা আজকে তোমাকে কলেজে এই যে কী তা? আমি হাসতে লাগলাম। আমি বললাম, চাচি কলেজ না ভার্সিটি। চাচি বলে, ওই একই, তা কী আছে? আমি বললাম, আজকে একটা বড় অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠান উপস্থাপন করছি আমি, বিশাল আর ভাবিন, বুঝলা? চাচি বললো, ও আচ্ছা, এ লেগেই তোমরা 3 জনে লাল কালার পরছ? আমি বললাম, চাচি। তারপর আমি নিচে নামলাম। নেমে দেখি আমার ভাইয়েরা আর বিশালরা আমাদেরকে অবাক হয়ে তাকিয়েছে। আমিও সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। আজ সবাইকে খুব সুন্দর লাগতেছে। আজ বিশাল আর ভাবিন লাল কালারের পাঞ্জাবি পরেছে আর সাদা কালারের চুড়িদার পরেছে, চুলগুলো উপরের দিকে স্পাইক করা, হাতে ঘড়ি। দুজনে আজকে সেম সাজ সেজেছে।
আর আমার দুই ভাই আজকে সাদা আর কালো কালারের পাঞ্জাবি পরেছে। দুই ভাই একই কালারের পাঞ্জাবি পরেছে, হাতে কালো কালারের ঘড়ি আর চুলগুলো এক সাইড স্পাইক করা। ব্যাস এতে আমার দুই ভাইকে পুরোই হিরো লাগতেছে। আমি খেয়াল করলাম এখনো সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো? এইভাবে অবাক হয়ে সবাই তাকিয়ে আছো কেন? আমার দুই ভাই কোনো কথা না বলে আমার দিকে এগিয়ে আসলো। তারপর দুজনেই একসাথে আমার কপালে চুমু দিল। বড় ভাই বলল, আমার মিষ্টি বোনটার যাতে কারো নজর না লাগে। ছোট ভাই বলল, এই পেতনির উপর আর কার নজর লাগবে? আমি বললাম, তাই বুঝি? এই বলে আমি ছোট ভাইয়ের চুল টেনে ধরলাম আর পিঠে দুরুম দুরুম কিল মারলাম। আমি বললাম, দেখ কেমন লাগে। ছোট ভাই বলল, তোর এই কিল আমার জিম করা বডিতে কিছুই না। আমি আর কিছু না বলে মুখ ফুলিয়ে বসে পড়লাম। আমার এই অবস্থা দেখে সবাই হাসতে লাগলো। বড় ভাই বলল, অনেক হয়েছে, এবার তোরা তিনজন আল্লাহর নাম করে বের হ। বিশাল বলল, কিন্তু তোমরা যাবে না? বড় ভাই বলল, আমরা আরও পরে যাব। আমি বললাম, আচ্ছা। ভাবিন বলল, তাহলে আমরা আসি। এই বলে আমরা তিনজন গাড়ি নিয়ে বের হয়ে গিয়ে পড়লাম। গাড়ি নিয়ে বের হতে আমি খেয়াল করলাম আমাদের পিছনে আরেকটা গাড়ি আসছে। আমি প্রথমে পাত্তা না দিলেও পরে দেখি যে গাড়িটা আমাদের পিছনে লেগেই আছে। আমি বললাম, বিশাল, ভাবিন আমাদের পিছনে পিছনে একটা গাড়ি আসছে, আমার মনে হয় কেউ আমাদের ফলো করছে। বিশাল বলল, কি বলিস? ভাবিন বলল, আমিও খেয়াল করেছি। আমি বললাম, এক কাজ করি, ভাইয়াদের বলি। বিশাল বলল, তারপর আমি বড় ভাইয়াকে কল দিলাম। আমি বললাম, বড় ভাইয়া, আমাদেরকে কেউ মনে ফলো করছে। বড় ভাই বলল, কি বলছিস এসব? আমি বললাম, ভাইয়া। বড় ভাইয়া বললো, তুই শিওর? আমি বললাম, 100% শিওর। বড় ভাইয়া বললো, আচ্ছা আমি দেখছি। এই বলেই ভাইয়া কল কেটে দিল। বিশাল বলল, ভাইয়া কি বললো? ভাইয়া বলল, দেখছি। ভাবিন বলল, আচ্ছা কারা আমাদের ফলো করতে পারে, আমাদের উপর নজর রাখতে পারে? আমি আর বিশাল এক মনে ভেবে যাচ্ছি। আমি বললাম, আমি যা ভাবছি তোরা কি তাই ভাবছিস? বিশাল বলল, মনে হয়। ভাবিন বলল, যদি তাই হয় তাহলে আজকে অনেক কিছু ঘটবে। এরপর আমি বললাম, আমাদের আজকে সব দিকে নজর রাখতে হবে। আর বিশাল, এক কাজ কর, জনি ভাইয়াকে কল করে সব বলে দে। বিশাল বলল, আমি বলছি। বিশাল জনি ভাইয়াকে কল করে আসতে বললো, তারপর কেটে দিল। আমি বললাম, কি বলছে ভাইয়া? বিশাল বলল, বড় ভাইয়া, ছোট ভাইয়া আর জনি ভাইয়া মিলে আলোচনা করছে কি করা যায়, আর বলেছে আমরা যাতে নর্মালভাবে থাকি, যাতে আমরা কিছুই বুঝি নেই বা জানি না। আমি বললাম, বুঝলাম। অন্যদিকে অজানা সে লোকটি বলল, তাদের উপর নজর রাখছো তো ভালোভাবে? লোকটি বলল, স্যার। অজানা সে লোকটি বলল, কোনো সন্দেহজনক কিছু দেখলে? লোকটি বলল, না স্যার, ওদের সব কিছুই নর্মাল আছে। অজানা সে লোকটি বলল, কী বলো? লোকটি বলল, স্যার, আমার মনে হয় ওরা এইসবের সাথে যুক্ত না। অজানা সে লোকটি বলল, আরও ভালো করে নজর রাখো, আমি দেখছি কি করা যায়। এই বলে অজানা সে লোকটি কল কেটে দিল। তারপর নিজেই বলতে লাগলো, ওরা যদি না হয় তাহলে কে এসব করছে? যে এসব করুক না কেন, আমি তাকে ধরবই। রেগে টেবিলে লাথি দিয়ে বলল। ইউনিভার্সিটি, আমরা ভার্সিটিতে ঢুকলাম। ঢুকে দেখি ভার্সিটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমরা অবাক হয়ে তাকিয়ে আছি। আমরা তিনজন একবার আর চোখে আমাদের লোকগুলোকে দেখে নিলাম। সব ঠিক আছে। আমি বললাম, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। বিশাল বলল, অনেক সুন্দর করে সাজিয়েছে। ভাবিন বলল, আচ্ছা চল আমরা যাই। আমি বললাম, চল যাই। আমরা তিনজন স্টেজের কাছে গেলাম। তখন একটা স্যার এসে বলল, তোমরা চলে এসেছো? আচ্ছা তোমরা রেডি হয়ে নাও, একটু পরে অনুষ্ঠান শুরু হবে। আমি বললাম, ওকে। এই বলে স্যার চলে গেল। আমরা তিনজন অনুষ্ঠানে শুরু করার প্রস্তুতি নিচ্ছি। ঠিক তখনই একটা পিচ্চি ছেলে এসে আমাকে বলল, আমাকে নাকি পুকুর পাড়ে ডাকছে। আমি অবাক হলাম, কিন্তু আমি কিছু জিজ্ঞেস করার আগেই পিচ্চি ছেলে এক দৌড় দিল। আমি বললাম, এই পিচ্চি, দাঁড়াও বলছি। যা, চলে গেল। বিশাল বলল, তোকে আবার কে ডাকছে? আমি বললাম, বাদ দে তো, এখনই অনুষ্ঠান শুরু হবে। আমি ভাবিন বলল, স্যার বলল, এই শোনো, প্রধান অতিথি আর বিশেষ অতিথিরা এখনই চলে আসবে। কে কে বরণ করবে? আমি বললাম, স্যার, প্রধান অতিথিকে রুষা আর মেহেক বরণ করবে আর বিশেষ অতিথিকে সারা করবে। স্যার বলল, ঠিক আছে, তাহলে তুমি ওদেরকে এখনই গেটের কাছে যেতে বলো। আমি বললাম, জি।
এই বলে স্যার চলে গেল। স্যার চলে যেতে রুষা আর মেহেক আমার কাছে আসলো। আমি ওদের দিকে হা হয়ে তাকিয়ে আছি, কারণ ওদেরকে আজকে খুবই সুন্দর লাগছে। রুষা আজকে কলাপাতা রঙের শাড়ি পরেছে, হাতে সবুজ রঙের চুড়ি, চুলগুলো ছেড়ে দিয়েছে আর কানে বড় ঝুমকো পরেছে আর একটু ভারী মেকআপ করেছে। আর মেহেক আজকে নীল কালারের শাড়ি পরেছে আর চুলগুলো এক সাইডে খোপা করেছে, কানে মাঝারি সাইজের ঝুমকো আর হাতে নীল কালারের চুড়ি, মুখে একটু ভারী মেকআপ। বাস এই সাজে যেন দুজনকে পরি লাগছে। আমি বললাম, বাহ, তোমাদেরকে তো খুব সুন্দর লাগছে। রুষা বলল, আমাদের ছাড়, তোকে তো আজকে একদম পরি লাগছে। মেহেক বলল, একদম। আমি বললাম, হয়েছে হয়েছে, এবার চল, সবাই চলে আসে এখনই। সারা বলল, আপু আমিও চলে এসেছি। আমি পিছনে তাকিয়ে দেখি সারা চলে এসেছে। সারাও আজকে কলাপাতা রঙের শাড়ি পরেছে, চুলগুলো খোপা করেছে আর হালকা সেজেছে। আমি বললাম, বাহ সারা, তোমাকে তো খুবই সুন্দর লাগছে। রুষা বলল, মেহেক বলল, একদম। আমি বললাম, সারাকে দেখে তো আমাদের ভাবিনি চোখের পলকই পড়ছে না। বিশাল বলল, সে কখন থেকে হা করে আছে। এই বলে আমরা সবাই হাসতে লাগলাম। আর ভাবিন আর সারা লজ্জায় লাল হয়ে গেল। আমি বললাম, আচ্ছা তোরা যা, আমি একটু ওয়াশরুম থেকে শাড়ি ঠিক করে আসছি। রুষা বলল, আচ্ছা যা। এই বলে তারা তিনজন গেটের কাছে চলে গেল আর আমি ওয়াশরুমে যেতে লাগলাম। হঠাৎ কেউ আমার হাত টেনে একটা ফাঁকা রুমে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। আমি বললাম, কে আপনি, আর আমাকে এভাবে এখানে আনার মানে কি? রেগে গিয়ে বলল। রুদ্র বলল, আমি ছাড়া তোমাকে আর কে এখানে আনবে ময়না পাখি? আমি বললাম, তুমি? অবাক হয়ে বলল। রুদ্র বলল, আর কি হবে? ওয়েট, তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? আমি বললাম, তোমার দাদুকে। মুখ ভেঙচিয়ে বলল। রুদ্র হাসলো, তারপর বলল, শোনো, আমার দাদু এখনও আমার দাদিকে খুব ভালোবাসে, কারণ আমার দাদি খুবই সুন্দরী ছিল, তোমার মতো পেতনি ছিল না। আমি বললাম, ওহ তাই? তাহলে আমার পিছনে এমন ঘুরঘুর করছো কেন? যাও না, কোনো সুন্দরী মেয়ের পিছনে ঘুরঘুর করো। রুদ্র, না, আমার যে এই পেতনিকে পছন্দ হয়েছে। আমি বললাম, দেখো সরো, আমার কাজ আছে, যেতে হবে। রুদ্র বলল, দেখি আমার ময়না পাখিটাকে আজকে কেমন করে সেজেছে। এই বলে আমার দিকে কতক্ষণ এক ধ্যানে তাকিয়ে আছে। আমিও দেখলাম আমার রাজা মশাইকে। রুদ্র আজকে একটা কালো কালারের পাঞ্জাবি পরেছে আর সাদা কালারের চুড়িদার, চুলগুলো স্প্রে করা, হাতে কালো কালারের ঘড়ি, একদম আমার রাজার মতো লাগছে। আমি বললাম, দেখা শেষ আমাকে? রুদ্র বলল, আজকে না তোমাকে একদম লাল পরে লাগছে। কানের কাছে ফিসফিস করে নিঃশব্দ কণ্ঠে বলল। আমি বললাম, আমি আসছি। এই বলে আমি চলে আসতে নিলে রুদ্র আমার হাত ধরে টান মেরে আমাকে ঘুরিয়ে আমার পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমার কানে কানে ফিসফিস করে বলল, এত তাড়া কিসের পাখি, বলে আমার কানে একটা কামড় দিল। এবার আমি রুদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে আসলাম। অন্যদিকে আমার ভাইয়াদের বরণ করার জন্য রুষা আর মেহেক ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আমার দুই ভাই দুইটা গাড়ি থেকে নেমে আসলো। আমার ভাইদেরকে দেখে সব মেয়েরা হা হয়ে আছে। আমার দুই ভাই নেমে রুষা আর মেহেকের সামনে দাঁড়ালো। আমার দুই ভাইকে দেখে রুষা আর মেহেকও হা করে তাকিয়ে আছে, আর রুষা আর মেহেককে দেখে ভাইয়ারা হা হয়ে তাকিয়ে আছে। বড় ভাই মেহেকের কানে এসে আড়ালে ফিসফিস করে বলল, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। মেহেক কিছু না বলে অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। তারপর রুষা আর মেহেক মিলে ভাইয়াদের বরণ করে নিল। ভাইয়াদের বরণ করতে করতেই বিশেষ অতিথি এলো। বিশেষ অতিথি গাড়ি থেকে নেমে আসলো, আর বিশেষ অতিথিকে দেখে আমার ভাইয়ারা অবাক হয়ে গেলেও তা বাইরে প্রকাশ করলো না। তারপর আমার ভাইয়ারা আর বিশেষ অতিথিকে তাদের জন্য তৈরি আসনে নিয়ে গিয়ে বসানো হলো। আমি স্টেজে ছিলাম, আর সামনে বসে থাকা বিশেষ অতিথিকে দেখে আমার চোখ মুখ রাগে লাল হয়ে আসলো। আমি নিজেকে শান্ত করে উপস্থাপন করতে লাগলাম। আমার ভাইয়ারা এসে আমাকে শান্ত হতে বলল। আমাদের এই ব্যাপারটা কেউ খেয়াল না করলেও রুদ্র খেয়াল করলো। আমি যথেষ্ট সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম আর মন নিয়ে উপস্থাপন করতে লাগলাম। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম, কিন্তু ওই লোকটাকে দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। ভাইয়াদেরও তাই। আমি কোনো রকম অর্ধেক উপস্থাপন করে আমি একটা ফাঁকা রুমে চলে আসলাম। আমার পিছনে পিছনে বড় ভাইয়াও আসলো। এসে আমি রাগে হাতের কাছে যা পেলাম ছুঁড়ে মারলাম। এরই মধ্যে বড় ভাইয়া এসে আমাকে একটা চেয়ারে বসিয়ে আমাকে জড়িয়ে ধরলো।
আমি বড় বড় শ্বাস নিতে লাগলাম। বড় ভাইয়া বলল, শান্ত হ টুকু, শান্ত হ। আমি বললাম, ভাইয়া। বড় ভাইয়া বলল, চুপ, কোনো কথা বলবি না, চুপ করে থাক। আমি আর কোনো কথা না বলে চোখ বন্ধ করে ভাইয়ার কাঁধে মাথা রাখলাম। প্রায় 10 মিনিট পর আমি চোখ খুললাম। খুলে দেখি জনি ভাইয়া আর ছোট ভাইয়া আমাদের সামনে বসে আছে। আমি উঠে আমার সাজ ঠিক করতে লাগলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পেরে বললাম, তোমরা জানো যে আমার আবেগ বেশিক্ষণ থাকে না। ওই লোকটাকে দেখে আমি আমার রাগ কন্ট্রোল করতে পারিনি, কিন্তু এখন আমি ঠিক আছি। কেউ আর কিছু বললো না। আমি বললাম, ওদিকের কী খবর, অনুষ্ঠান কেমন চলছে? কেউ সন্দেহ করবে আমাদের এইভাবে দেখলে? আর শোনো, আমার মনে হচ্ছে আমি শিও যে ওই লোকটাই নারী পাচারের মাস্টার মাইন্ড। বড় ভাইয়া বললো, আমারও তাই মনে হচ্ছে। জনি ভাইয়া বললো, কিন্তু কোনো প্রমাণ নাই যে? আমি বললাম, প্রমাণ তো একটু পরেই আমি জোগাড় করে ফেলবো। বড় ভাইয়া বললো, তুই একা কিছু করবি না টুকু। আমি বললাম, ভাই আমি একজন অর্ধ ভ্যাম্পায়ারের লোক, চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর হ্যাঁ জনি ভাইয়া, ওই লোকটার নামে কোনো কেস ফাইল করার দরকার নাই, যা করার আমিই করব। জনি ভাইয়া বললো, ফারিয়া তুই একা কিছুই করবি না, তুই আর ফারহান যাবি লোকটার পিছনে, আর আমি আর ফারদিন যাব আজকে যে মেয়েগুলোকে কিডন্যাপ করা হয়েছে তাদের পিছনে। আমি বললাম, তাই ঠিক হবে। বিশাল আর ভাবিন বলল, আর আমরা? দরজা দিকে তাকিয়ে দেখি বিশাল আর ভাবিন দাঁড়িয়ে আছে। বড় ভাইয়া বলল, তোরা দুজন এদিকটা সামলা। বিশাল বলল, ওকে। আমরা কথা বলার মাঝখান দিয়ে জনি ভাইয়ার কল আসলো। জনি ভাইয়া কল ধরলো। জনি ভাইয়া বললো, কী বলছো? আচ্ছা, তোমরা ওদের পিছনে যাও আর আমাদের লোকেশন পাঠাও। এই বলেই ভাইয়া কল কেটে দিল। জনি ভাইয়া বললো, ওরা নাকি অনেকগুলো মেয়েকে ধরে নিয়ে গেছে, ফারদিন তাড়াতাড়ি চলো, আমাদের হাতে সময় নেই। এই বলেই বড় ভাইয়া আর জনি চলে গেল। আমি বললাম, বিশাল আর ভাবিন তোরাও যা। তারাও চলে গেল। আমি বললাম, ছোটো ভাইয়া তুমি বসো, আমি চেঞ্জ করে আসছি। এই বলে আমি চেঞ্জ করতে চলে গেলাম, কারণ শাড়ি পরে ফাইট করা সম্ভব না। তাই আমি একটা সাদা কালারের শার্ট আর কালো কালারের প্যান্ট পরে আসলাম। চুলগুলোকে জুটি করে নিলাম। তারপর বাসা থেকে আনা 2টা রিভলভার নিয়ে ভাইয়াদের কাছে গেলাম। তারপর ভাইয়াকে একটা রিভলভার দিলাম আর আমি একটা নিয়ে বের হয়ে পড়লাম। আমরা বের হয়ে দেখি বিশেষ অতিথি যাওয়ার জন্য বের হচ্ছে, কারণ আমাদের অনুষ্ঠান শেষের পথে উনি বের হয়ে সভা থেকে বিদায় নিয়ে যেই গাড়িতে উঠবে আমাদের লোকেরা তাকে অজ্ঞান করে ফেললো। তারপর আমি আর ভাইয়া ওনাকে নিয়ে আসলাম আমাদের পুরান বাড়িতে। অন্যদিকে জনি ভাইয়া আর বড় ভাইয়া মেয়েগুলোকে যেখানে নেওয়া হয়েছে সেখানে পৌঁছে গেছে। জনি ভাইয়া বলল, তোমরা সবাই পিছন দিক দিয়ে যাও, আমি আর ফারদিন সামনে দিয়ে ঢুকছি। তারপর তারা সামনে দিয়ে ঢুকে সব মেয়েদের ছাড়িয়ে নিল আর সব লোককে গ্রেফতার করে নিয়ে গেল। বড় ভাইয়া বলল, চল এবার আমরা টুকুদের কাছে যাই। জনি ভাইয়া বলল, কিন্তু ওরা কোথায় আছে কি করে জানবো? বড় ভাইয়া বলল, ওরা কোথায় আছে আমি জানি, চল। এই বলে ভাইয়ারা মেয়েগুলোকে থানায় দিয়ে এসে আমাদের কাছে চলে আসলো। রুদ্র সারা ক্যাম্পাসে খুঁজে আমাকে না পেয়ে রাগে বোম হয়ে বাড়িতে চলে আসে। তারপরে কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল, গিয়ে দরজা বন্ধ করে ভাঙচুর শুরু করে দিল। রুদ্র বলল, আহ রেগে গিয়ে চিল্লিয়ে বলল। রুদ্র চিল্লানি শুনে সবাই চলে আসলো। নেহাল বলল, রুদ্র কী হয়েছে, কথা বললো। বাবা কী হয়েছে, দরজা খোল, আমাদের বল কী হয়েছে। আরমান বলল, আমার মনে হয় ফারিয়া ছাড়া রুদ্রকে কেউ শান্ত করতে পারবে না। কথা, তুমি ফারিয়াকে কল দাও। কথা তাড়াতাড়ি আমাকে কল করলো। রুদ্র বলল, তুমি কেন আমাকে বোঝো না পাখি, তুমি কেন আমার কাছ থেকে না বলে চলে গেলে? রাগে লাল হয়ে বলল, আমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি কই পাখি, তুমি কই? অন্যদিকে কথা খান আমাকে কল করে আমাকে সব বলল। আমি এবার চিন্তায় পড়ে গেলাম। আমি ভাইয়াদের সব কিছু বললে তারা আমাকে রুদ্রের কাছে যেতে বলল। আমি দেরি না করে তাড়াতাড়ি খান ভিলাতে চলে আসলাম। আমি এসে রুদ্রের রুমের দিকে গেলাম। আমাকে দেখে সবাই দৌড়ে এলো। নিহাল বলল, ফারিয়া মা দেখো না, আমার ছেলেটা কিছুতে দরজা খুলছে না। আরমান বলল, তুমিই কিছু করতে পারবে। কথা বলল, আমার ছেলেটাকে প্লিজ বাঁচাও। আমি এবার দরজার কাছে গেলাম, গিয়ে একটা ধাক্কা দিয়ে বললাম, রাজামশাই আপনি কি দরজা খুলবেন? আমি এই কথা বলার সাথে সাথে রুদ্র দরজা খুলে এক টান দিয়ে আমাকে রুমে ঢুকে দরজা আবার বন্ধ করে দিল। এই অবস্থা দেখে কথা দরজা ধাক্কাতে গেলে রুদ্রের দাদুভাই মানা করে। আরমান বলে, তুমি যেও না। কথা বলে, কিন্তু
বাবা ফারিয়া যদি কোনো ক্ষতি করে দেয়? আরমান বলল, না, ও ফারিয়ার কোনো ক্ষতি করবে না, আর ফারিয়ার কাছে গেলেই ও শান্ত হবে। নেহাল বলল, আমার এই পাগল রাগের ছেলেটাও শেষে প্রেমে পড়েই গেল বলে মুচকি হাসলো।